প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির বিশেষ স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসকেএফ নিবেদিত আইভিএফ চিকিৎসায় নতুন দিগন্ত অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। একটি সন্তানের প্রত্যাশায় পুরো একটি জীবন কাটিয়ে ফেলা দম্পতি আমাদের সমাজে নতুন কিছু নয়, তবে প্রত্যেকটি দম্পতির সবচাইতে আশার বার্তা এটাই যে আইভিএফ চিকিৎসা বাংলাদেশে নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন দিগন্ত। কারা এই চিকিৎসা পদ্ধতির আওতাভুক্ত, কাদের ক্ষেত্রে এই চিকিৎসা পদ্ধতি উপযুক্ত এবং কোন ক্ষেত্রে আপনি এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে পারেন এবং সেই সাথে সফলতার হার কতটুকু, আজ কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার সাবিহা সুলতানা সুমি, কনসালটেন্ট, নোভা আইভিএফ ও ফার্টিলিটি। প্রিয় দর্শক, চলুন কথা বলি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে। ম্যাম, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার স্কোপ করে দেওয়ার জন্য। বিশ্বব্যাপী নানা আয়োজন এবং কর্মসূচির মাঝে আমরা প্রত্যেকটি বছর একটি বিশেষ দিবসকে উদযাপন করে থাকি। শুরুতে একটু জানতে চাই যে কি কারণে এই দিবসটিকে উদযাপন করা হয়ে থাকে, মূল তাৎপর্য কি? 25শে জুলাই ওয়ার্ল্ড আইভিএফ ডে। এই সময়টা আসলে তৈরি হয়েছিল বা সারা পৃথিবীতে প্রথম আইভিএফ বেবির জন্ম হয়েছিল 1978 সালে ব্রাউন লুইস। ওনার জন্মদিন অনুসারেই এই ডেটাকে আসলে আইভিএফ ডে স্পেশাল হিসেবে ধরা হয়। আর আইভিএফ ডে যেটা পালন করা হচ্ছে এখন থেকে, সেটার মেইন কারণ হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, বন্ধ্যাত্বটাকে দূর করে নেওয়া, তাদেরকে যে কিভাবে বাচ্চা হতে পারে, কিভাবে নিতে পারে, আগে থেকেই সব কিছু অ্যারেঞ্জ করা, যাতে করে বন্ধ্যাত্বের অভিশাপ থেকে মানুষ মুক্ত হতে পারে। এই যে বন্ধ্যাত্বের অভিশাপ, এখন আমাদের সমাজে কিন্তু আমরা খেয়াল করি যে কেবলমাত্র নারীদেরকে দায়ী করা হচ্ছে বন্ধ্যাত্বের অভিশাপ থেকে। আমি একটু জানতে চাই যে বিষয়গুলো নিয়ে আসবো, নারীরা দায়ী নাকি পুরুষেরা দায়ী, কিন্তু বাংলাদেশে বন্ধ্যাত্বের সার্বিক পরিস্থিতি আসলে কিরকম? আপনি তো নিয়মিত রোগী দেখছেন। জি জি, বাংলাদেশে বন্ধ্যাত্ব দিনকে দিন বেড়ে চলছে। হ্যাঁ, এর ভেতরে সার্বিক পরিস্থিতি বললে আগে যেটা ছিল, মানুষের সচেতনতার বেশ কিছু অভাব ছিল। এখন কিছু মানুষ আছে খুব সচেতন, যারা আগে থেকেই আসছেন এবং আগে থেকেই কোনো সমস্যা ধরা পড়লে আমরা সেই অনুযায়ী তাকে ট্রিট করছি। আর কিছু কিছু মানুষ আছেন যারা একেবারেই জানেন না, বোঝেন না, তারা হচ্ছেন অনেকদিন পরে আসছেন তখন তাদেরকে আমাদের একদম ইমিডিয়েট চিকিৎসা শুরু করে দিতে হচ্ছে। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বললে প্রতি 6 থেকে 8 জনের মধ্যে 1 জন বা 2 জন দম্পতি আমরা পেয়ে থাকি যে তাদের ইনফার্টিলিটি চিকিৎসা প্রয়োজন। আর সারা ওয়ার্ল্ড ওয়াইডে চিন্তা করলে 10 to 15% বন্ধ্যাত্বের পরিমাণ থাকে। মানে এই যে এত নারী কিংবা পুরুষ বন্ধ্যাত্বের শিকার হচ্ছে, একটা সময় পর্যন্ত এত বেশি ছিল না, হয়তোবা তখন ডায়াগনোসিস হতো না, অথবা এখন অনেক বেশি ডায়াগনোসিস হচ্ছে, বিষয়টা এমনও হতে পারে। কিন্তু একটু জানতে চাই যে সময়ের সাথে সাথে এত বেশি বন্ধ্যাত্বের দায় কী কারণে প্রত্যেকটি নারী কিংবা পুরুষকে নিতে হচ্ছে, পিছনে কোনো কারণ রয়েছে কি? অবশ্যই, আসলে বন্ধ্যাত্বের দায় শুধুমাত্র নারীদের নয়। এটা যে ধারণাটা যুগ যুগ ধরে চলে আসছে যে নারীরাই দায়ী, বিশেষভাবে বাংলাদেশের মতো সোসাইটিতে, এখানে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। প্রত্যেকটা দম্পতি মানেই হচ্ছে একজন পুরুষ একজন নারী। বাচ্চা না হওয়ার কারণ একজন নারীরও হতে পারে, একজন পুরুষেরও হতে পারে। হ্যাঁ, সো এই জায়গাগুলো থেকে আমরা কিছু কিছু কারণ পাই যে নারীর এই কারণগুলোর কারণে দেখা যাচ্ছে যে ইনফার্টিলিটি হচ্ছে। আবার পুরুষের একইভাবে কিছু কারণ আছে যার কারণে পুরুষ বন্ধ্যাত্বও তৈরি হচ্ছে। একটু জানবো যে নারীদের বন্ধ্যাত্ব অনেক বেশি হয়ে থাকে, আমরা সচরাচর সমাজে শুনে থাকি যে বন্ধ্যাত্ব মানেই নারী। পুরুষদের বিষয়টিও জানবো, কিন্তু নারীদের আসলে সাধারণত কী কী কারণে বন্ধ্যাত্ব হতে পারে? নারীদের বন্ধ্যাত্বের কারণ অনেক। মেইনলি দেখা যায় যে একটা হচ্ছে এখনকার যুগে যেটা বয়স একটা ফ্যাক্টর। যখন বয়স বেড়ে যাচ্ছে, বাচ্চা নিতে দেরি হচ্ছে, তখন ডিম্বাণু রিজার্ভ কমে যাচ্ছে, এটা একটা ফ্যাক্টর। টিউবাল কিছু ফ্যাক্টর থাকে, ফেলোপিয়ান টিউবে যদি কোনো সমস্যা থাকে তাহলে বন্ধ্যাত্ব তৈরি হতে পারে। ইউটেরাইন কোনো ফ্যাক্টর, পলিপ, ফাইব্রয়েড, এই জিনিসগুলো থাকলে, বা ওভারিতে রিজার্ভ কম বা পিসিওর সমস্যা, এই সমস্যাগুলোর কারণে বন্ধ্যাত্ব তৈরি হতে পারে মেয়েদের ক্ষেত্রে। আর এছাড়া আনএক্সপ্লেন কোনো কারণ নেই, তাও বাচ্চা হচ্ছে না, অনেক ট্রিটমেন্ট হয়েছে, এগুলোও হতে পারে। তার মানে নানাবিধ কারণে একজন নারীর বন্ধ্যাত্ব হতে পারে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে পুরুষরা কখনোই আসলে বন্ধ্যাত্বের দায়টা নিজের কাঁধে নিতে চায় না। এই কারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করি যে কোনো চিকিৎসকের কাছে গেলে শুধুমাত্র নারীরাই এগিয়ে যায়, পুরুষেরা অনেক ক্ষেত্রে নিজেকে একটু পেছনে ফিরে রাখে কিংবা চিকিৎসকের কাছে সচরাচর যেতে চায় না। নিশ্চয়ই এগুলো আপনারা অনেক বেশি ফেস করে থাকেন। এই বাস্তব চিত্রটা আপনাদের কাছে জানতে চাই। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে কাপল যখন আসেন দেখা যায় যে নারী নিজেই বলতে থাকেন প্রবলেমটা আসলে ওর না, আমার। হ্যাঁ, তারা জানেন না হয়তো বা, কিন্তু পরে যখন ইভালুয়েট করা হয় দেখা যায় যে হাজব্যান্ডেরও কিছু প্রবলেম আছে। মেইনলি পুরুষ বন্ধ্যাত্বের কিছু কারণ যদি বলতে চাই, একটা হচ্ছে জীবন ব্যবস্থা অনিয়ন্ত্রিত,
ওজন বৃদ্ধি, সিগারেট, স্মোকিং, অ্যালকোহল, এই জিনিসগুলো, তারপরে মানসিক চাপ, কাজের ভেতরে অনেক মানসিক চাপ। আর পুরুষদের বাংলাদেশে যেহেতু একটা বিশাল পোরশন দেশের বাইরে থাকে, ওনারা যখন অনেক দিন ধরে দেশের বাইরে থাকেন তখন একটা দীর্ঘ টাইম চলে যায় তাদের, এই কারণে বন্ধ্যাত্ব তৈরি হয়ে যায়, একসঙ্গে থাকাই হয়তো হয় না। আরেকটা হচ্ছে কর্মক্ষেত্রে বাইরে যারা আমাদের বাংলাদেশের অনেক শ্রমিকরাও থাকেন, তারা অতি তাপমাত্রার ভেতরে কাজ করছেন। আর বাংলাদেশে আছে যে কিছু কেমিক্যাল ইন্ডাস্ট্রি, এসবে কাজ করলেও দেখা যায় যে অনেক সময় বন্ধ্যাত্ব তৈরি হয় ছেলেদের। আবার রেডিয়েশন, কেমোথেরাপি, এই জায়গাগুলোতেও দেখা যায় যে বন্ধ্যাত্ব তৈরি হচ্ছে। মানে এই জায়গাটাতে একটা প্রশ্ন রাখতে চাই যে আমাদের যে সেডেন্টারি লাইফস্টাইল, আমরা অনেক বেশি হেভি ফুড খাচ্ছি, ফাস্ট ফুড খাচ্ছি, জাঙ্ক ফুড খাচ্ছি, এই খাদ্যাভ্যাস কিংবা জীবনযাপন পদ্ধতিতে যে পরিবর্তন, তাতে করে কি নারীদের কিংবা পুরুষদের উভয়ের একই সঙ্গে বন্ধ্যাত্ব ডেভেলপ হবার কারণ হচ্ছে কিনা এটা? এটা তো অবশ্যই একটি কারণ আমাদের লাইফস্টাইল বা যেটা এখন জীবন ব্যবস্থা, সকাল থেকে বিকাল পর্যন্ত অফিস, মানসিক চাপ, তারপরে রাতে ঘুমাতে দেরি হওয়া, ডিভাইস ইউজ করা, এই জায়গাগুলো তো অবশ্যই পুরুষদের ক্ষেত্রেও যেমন নারীদের ক্ষেত্রেও তেমন। নিশ্চয়ই এই জায়গাগুলোতে হয়তো সচেতনতা বাড়ানোটা খুব বেশি জরুরি। হ্যাঁ, এই জায়গাগুলোতেই সবচেয়ে বেশি সচেতন হওয়া প্রয়োজন, কারণ যেই জায়গাগুলো আমরা ওভারকাম করতে পারি, ট্রিটমেন্ট তো আলাদা জিনিস, আর যে জায়গাগুলো থেকে নিজেরা সচেতন হলে বন্ধ্যাত্বের হারটা কমে যাবে, সেটাই হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। নিশ্চয়ই একটু জানতে চাই যে আপনি বলছিলেন যে আমাদের বাংলাদেশের একটি নির্দিষ্ট সংখ্যক পুরুষ ব্যক্তি ঢাকায় থাকে কিংবা ওয়াইফ একটু দূরে থাকে কিংবা দেশের বাহিরে অনেক শ্রমিকরা রয়েছে, একটি নির্দিষ্ট সময় পরে এসে তারা আসলে সন্তান লাভের প্রত্যাশা করে। কিন্তু আমাদের সোসাইটির যে মিথ কিংবা একটা ধারণা রয়েছে যে 1 বছর হয়েছে বিয়ে হয়েছে কিংবা হাজব্যান্ড দেশের বাইরে থেকে এসেছে, 1 মাস চেষ্টা করেছে কিন্তু হচ্ছে না কেন, আবার হয়তো বা হাজব্যান্ডটি 1 মাস পরে চলে গেল, কিন্তু ধরে নেওয়া হলো যে তিনি বন্ধ্যাত্বের শিকার হয়েছে। আসলে বন্ধ্যাত্ব কখন বলবো আমরা? বন্ধ্যাত্বের একটা ডেফিনিশন আছে আসলে। শুধু 1 মাস হলো একজন বিদেশ থেকে এলেন, ট্রাই করলেন, হচ্ছে না, প্রতি বছর হয়তো উনি একবার আসছেন মাসে, এটাকে বন্ধ্যাত্ব বলা যাবে না। আসলে বন্ধ্যাত্ব হবে যখন 1 বছর পর্যন্ত কোনো কাপল কোনো প্রকার কন্ট্রাসেপটিভ ছাড়া সপ্তাহে 2 দিন বা 3 দিন ফিজিক্যাল রিলেশনের পরেও বাচ্চা আসছে না, এরকম যখন কন্ডিশন তৈরি হয় তখন এটাকে বন্ধ্যাত্ব বলে। তবে এখানে একটা বয়সের ফ্যাক্টর আছে। এই জিনিসটা ডেফিনেশনটা মেইনলি 35 ইয়ার্সের নিচে হলে, কিন্তু 35 ইয়ার্সের পরে গেলে তখন কিন্তু 1 বছর না, 6 মান্থসেও যদি তাদের ট্রাইয়ের পরে না হয় তাহলে সেটাকে বন্ধ্যাত্ব বলা হচ্ছে। মানে এই ক্ষেত্রে 35 ইয়ার্স কি পুরুষের নাকি নারী? নারীর ক্ষেত্রে, অবশ্যই নারীর ক্ষেত্রে। মানে একজন নারীর বয়স 35 পেরিয়ে গেছে তখনও পর্যন্ত তিনি সন্তান জন্মগ্রহণ করতে সক্ষম হচ্ছেন না। মানে এমনও হয় অনেক ক্ষেত্রে যে একটি সন্তান হয়েছে, পরবর্তীতে একটি সন্তান মানে নিতে চেষ্টা করছে, দ্বিতীয় সন্তান নিতে চেষ্টা করছে, সেক্ষেত্রে অনেকে কিন্তু চেষ্টা করে সফল হচ্ছে না, এবং তার খুবই কাঙ্ক্ষিত সন্তানটি, দ্বিতীয় সন্তান হয়তো বা প্রথম সন্তান মারা গিয়েছে, সেক্ষেত্রে কি একই রকম হবে কিনা যে 35 বছর পেরিয়ে গেছে কিংবা সেডেন্টারি লাইফস্টাইল, অনেক কিছু ফ্যাক্টর মিলে এটা ডিপেন্ড করে? তখন তো প্রয়োজনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেকেই আসেন বাচ্চা মারা গেছে, তখন তো আমরা তাকে একটা নির্দিষ্ট টাইম গ্যাপ দিয়ে আবার তার ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করে বাচ্চা হওয়ার ব্যবস্থা নিয়ে থাকি, তখন আর এত দেরি করা যাবে না। মানে এই যে এত জটিলতা, একটু জানবো যে আসলে বন্ধ্যাত্বে তো বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে, তার মাঝে আইভিএফ অন্যতম একটি চিকিৎসা পদ্ধতি। কোন ক্ষেত্রে আইভিএফটা কার্যকর? মানে যে কোনো দম্পতি শুধুমাত্র বন্ধ্যাত্বের দায় নিল, প্রথমেই শনাক্ত হলো সাথে সাথে কি তার আইভিএফ চিকিৎসা পদ্ধতি নিতে হবে কিনা? না, প্রথমেই তো আমরা আইভিএফ করছি না। যখন বন্ধ্যাত্ব কোনো পেশেন্ট আসছে, প্রথমে আমরা তার হিস্ট্রি নিচ্ছি, তার বিয়ের বয়স, বন্ধ্যাত্বের কারণ কি হতে পারে প্রেডিকশন করা, তার মানে কতদিন, তার বয়স কত, তার হাজব্যান্ডের বয়স কত, হ্যাঁ, এই জিনিসগুলো আরও কিছু এক্সামিনেশন করছি। আর বেসিক 2টা ইনভেস্টিগেশন বা 3টা ইনভেস্টিগেশন আমরা করি। একটা হচ্ছে হাজব্যান্ডের একটা নিদেন পক্ষে সেমেন অ্যানালাইসিস, এখান থেকে পাওয়া যায় যে তার শুক্রাণুর কোয়ালিটি কেমন, শুক্রাণুর সংখ্যা, নড়াচড়ার ক্ষমতা, এই জিনিসগুলো ঠিক আছে কিনা দেখে নিচ্ছি। আর ওয়াইফের ক্ষেত্রে অ্যাটলিস্ট একটা ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি যদি আমরা করি তাহলে ইউটেরাস এবং ওভারি কন্ডিশনটা বুঝে যাচ্ছি। ওভারিতে অনেক সময় পলিসিস্টিক ওভারি থাকে অথবা রিজার্ভ কম থাকে, তো এই জিনিসগুলো দেখে আমরা সিদ্ধান্ত নিচ্ছি কার ক্ষেত্রে কি ট্রিটমেন্ট হবে। প্রথমে আইভিএফ না, যাদের সমস্যা সামান্য তাদের ক্ষেত্রে আমরা ওভুলেশন ইনডিউসিং ড্রাগ দিই, তারপরে তার প্রয়োজন হলে পরবর্তীতে তার ফেলোপিয়ান টিউব দুটো ঠিক আছে কিনা একটা ছোট্ট ইনভেস্টিগেশন, যেটা আমরা হাতেই ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি গাইডেড করতে পারি, স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, এটা করে নিয়ে আমরা টিউবাল ওপেনিংটা আছে কিনা বুঝতে পারি, দেন ওপেনিংটা প্যাটেন্ট আছে কিনা বুঝতে পারি।
তারপরে আবার ট্রাই করা বা তারপরেও সেটাতে যদি সফল না হয় তখন একটা নির্দিষ্ট সময়ের পরে দেখা যাচ্ছে আমরা আইইউআই করছি, আইইউআইতে সাকসেস হচ্ছে না, দেন আমরা আইভিএফ এর প্ল্যান করছি বা তার জন্য যেটা স্পেসিফাইড সেটাই করছি। মানে চিকিৎসা বিজ্ঞানের কি সর্বশেষ অগ্রগতি যে ধাপ সেটা কি আমরা আইভিএফ বলছি, নাকি এর পরেও আরো কোনো অ্যাডভান্স ট্রিটমেন্ট রয়েছে? হ্যাঁ, অ্যাডভান্স ট্রিটমেন্টের সর্বোচ্চ ধাপ অবশ্যই আইভিএফ, এর সঙ্গে এখন আরও অ্যাডভান্সমেন্ট বেরিয়েছে। এখন আইভিএফ এর পাশাপাশি আমরা ইক্সি করছি, মানে ইক্সি বলতে বোঝায় ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, ইক্সি করছি। তারপরে ফ্রোজেন এমব্রায়ো রাখার ব্যবস্থা হচ্ছে, যাতে করে সময় মতো একটু টাইম পার করে নিয়ে আবার ফ্রোজেন করা এমব্রায়োগুলো ট্রান্সফার করছি, এতে সাকসেসটা বেড়ে যায়। তারপরে হচ্ছে অ্যাসিস্টেড হ্যাচিং আসছে, লেজার অ্যাসিস্টেড হ্যাচিং আসছে, পিজিটি আসছে। হ্যাঁ, এই জিনিসগুলো এখন আমাদের অ্যাডভান্সমেন্টের মধ্যে পড়ছে। এই যে চিকিৎসা পদ্ধতি কার ক্ষেত্রে কোনটা কার্যকর সেটা নিশ্চয় সিদ্ধান্ত আপনারা নিয়ে থাকেন একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ, এবং অনেকে গাইনোকোলজিস্ট রয়েছে পেরিফেরিতে, প্রত্যন্ত এলাকায়, বিভাগীয় শহরগুলোতে। তাদের ক্ষেত্রে অনেকে আসলে বুঝে উঠতে পারে না যে কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, কারণ এই ক্ষেত্রে অবশ্যই স্পেশাল ট্রেনিং প্রয়োজন। তাই এই ক্ষেত্রে প্রত্যেকটা দম্পতিকে অবশ্যই একজন ইনফার্টিলিটি বিশেষজ্ঞের কাছে যাওয়াটা খুব বেশি জরুরি। হ্যাঁ, ইনফার্টিলিটি বিশেষজ্ঞের কাছে যাবেন, গাইনোকোলজিস্টরা ট্রিটমেন্ট করবেন না তা কিন্তু নয়। আসলে তাদের কাছে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত অবশ্যই ট্রিটমেন্ট করতে পারেন। ধরেন একজনের যদি 1 বছর হলো সে ট্রাই করছে, হচ্ছে না, সে অবশ্যই একজন ডক্টর দেখাবেন, তিনি অবশ্যই গাইনোকোলজিস্ট হবেন, এবং সেখানে উনি যদি দেখেন যে সিম্পল যেই প্যারামিটারগুলো, জেনারেল প্যারামিটারগুলো ঠিক আছে, তখন কিন্তু তিনি ওভুলেশন ইনডিউসিং ড্রাগ দিয়ে 6 মাস দেখতে পারেন। মনিটরিং একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সাথে মনিটর করতে হবে। মনিটরিং করলেন, তারপরে হচ্ছে না, দেন তিনি আমাদেরকে ট্রান্সফার করতে পারেন, বা পেশেন্টরা যদি বুঝতে পারেন যে অনেকদিন ওষুধ খাওয়ার পরে হচ্ছে না, সেটা খুব বেশি না, আবার 10 বছর বা এরকম না, আচ্ছা, হ্যাঁ 6 মাস 1 বছরের পরেও যখন তার ট্রিটমেন্টের পরেও হচ্ছে না, তখন তিনি মেডিসিন খাচ্ছে, হচ্ছে না, তারপরে ওভুলেশন ইনডিউসিং ড্রাগ একটা পাচ্ছে। প্রশ্ন খুব জরুরি, মানে এটা সাধারণ মানুষের খুব কোয়ারিজ থাকে যে বারবার একজন নারীর মিসক্যারেজ হয়ে যাচ্ছে, সন্তান গ্রহণ করতে চাচ্ছে, বারবার দেখা যাচ্ছে 2 মাস 3 মাস পর পরই মিসক্যারেজ হয়ে যাচ্ছে। আসলে এই সমস্ত নারীদের ক্ষেত্রে বা দম্পতির ক্ষেত্রে কি আইভিএফ চিকিৎসা পদ্ধতি উপযুক্ত কিনা? হ্যাঁ, এই সব ক্ষেত্রে আমরা ফার্স্ট কিছু ইভালুয়েশন করি যে রিপিটেড প্রেগন্যান্সি লস, যেটা আপনি বলতে যাচ্ছেন, সেটার ক্ষেত্রে আরও কিছু কজ থাকতে পারে। কিছু ইনভেস্টিগেশন করে আমরা সেগুলো দেখে নিচ্ছি। আর যখন এরকম 3টা 4টা কারো লস হয়ে যাচ্ছে, তখন অবশ্যই আইভিএফ এর একটা গুরুত্বপূর্ণ রোল আছে। কারণ আইভিএফ করলে আমরা যেটা করি, সেখানে প্রথমে এগগুলোকে বড় করে সেগুলোকে সুচ দিয়ে আমরা করে একটু অজ্ঞান করে পেশেন্টকে বাইরে বের করে নিয়ে আসি এগগুলোকে। দেন হচ্ছে হাজব্যান্ডের স্পার্ম নিয়ে মাইক্রোস্কোপে দেখে ভালো কোয়ালিটির স্পার্ম, ভালো কোয়ালিটির এগ দিয়ে এমব্রায়ো বানানোর চেষ্টা করি, যাতে করে হয় কি গুড কোয়ালিটির এমব্রায়ো হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে আইভিএফ করলে পিজিটি করা যায়, যেটা করলে আপনার জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা আমরা সেই ব্লাস্টোসিস্ট থেকে দেখে নিলে সেটাকে যদি ট্রান্সফার করা যায় তাহলে এই যে পিজিটি করব আমরা, পিজিটি আসলে কি এটা কোন পর্যায়ে করব, মানে গর্ভাবস্থায় নাকি কোন অবস্থায়, কতদিন পরে, আমরা বিস্তারিত জানবো। আইভিএফ চিকিৎসা পদ্ধতি নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে। টেস্ট টিউব বেবি, একটা সময় পর্যন্ত আমরা টেস্ট টিউব বেবি শব্দটা শুনলে মনে হতো যে সন্তানটি হয়তো বা সুস্থ স্বাভাবিক অন্য 10টা সন্তানের মতো হবে না কখনোই, যেহেতু টেস্ট টিউবের মাধ্যমে। আদৌ কি এটি টেস্ট টিউবে হয়? আসলে পদ্ধতিটি কিরকম একটু জানবো। না, এটা আসলে টেস্ট টিউব বলতে যে টেস্ট টিউব বোঝায় সেটা ঠিক না। এখানে আইভিএফ পদ্ধতিতে আসলে এগ কালেকশনের পরে এমব্রায়োলজিস্টের একটা বিশাল রোল থাকেন। তিনি এগগুলোকে চেক করেন, দেন একটা টাইমের পরে স্পার্ম নিয়ে সেগুলো একটার সঙ্গে একটা ইক্সি, যেটাকে আমরা বলি, অথবা আইভিএফ, মানে হচ্ছে এগের পাশে স্পার্মগুলোকে রেখে দেওয়া, এটা আইভিএফ। আর একটা এগের ভেতরে একটা স্পার্ম যখন ইনজেক্ট করে দিচ্ছি, এটা ইক্সি বলা হয়। এভাবে করে তিনি আবার ইনকিউবেটরে রেখে দেন, সেটা তারপরে ফার্টিলাইজেশন হয়, টাইম টু টাইম চেক করতে হয়। দেন ডে 3-তে একবার চেক হয় যে সেটা এমব্রায়ো ফর্ম হলো কি না, ভালো থাকলে আবার ডে 5-এ দেখি আমরা ব্লাস্টোসিস্ট ফর্ম করি। এটা আসলে ইনকিউবেটরের ভেতরে কাজগুলো করা হয়। টেস্ট টিউব যে শুধু টিউবের ভেতরে করে তা ঠিক নয়। এই যে মায়েদের থেকে আপনারা এগ কালেক্ট করেন, আসলে এগ তো কিভাবে কালেক্ট করা হয়ে থাকে এটা নিয়ে অনেক প্রশ্ন থাকে, যে এটা কি যন্ত্রণাদায়ক কোনো প্রসিডিউর কিনা, কতদিন সময় লাগে, এবং বারবার চিকিৎসকের কাছে যেতে হবে কিনা? আচ্ছা, আইভিএফ এর প্রসিডিউরটা আসলে 2টো ধাপে আমরা ভাগ করি। প্রথম ধাপটা হচ্ছে ওভারিয়ান স্টিমুলেশন দেওয়া হয়, শুধুমাত্র 2টা ওভারি, মায়েদের 2টা ওভারি থেকে ছোট ছোট অনেক এগ থাকে এর ভেতরে, এগুলোকে আমরা ওভাম বলি। ওভামগুলো যখন ছোট ছোট থাকে তখন তাদেরকে আমরা স্টিমুলেশন দিই, কিছু ইনজেকশন ইউজ করে 10-11 দিনের ইনজেকশন দেওয়া হয়। দেন তারপরে যখন অ্যাডিকুয়েট বড় হয় আমরা একটু অজ্ঞান করে সুচ ফুটিয়ে এগুলোকে বের করে নিয়ে আসি। এখানে তেমন কোনো ভয়ের কিছু নেই, শুধু এভরিডে কিছু ইনজেকশন দেওয়া, সেটাও খুব সিম্পল ইনসুলিনের মতো একটু
চামড়ায় পুশ করে দেওয়া হয়, খুব কঠিন কিছু না, ভয়ের কিছু নাই, খুব ব্যথা হয় তা না। আর যখন আমরা কালেক্ট করছি তখন তো পেশেন্ট অজ্ঞান থাকছে, সুতরাং তখনও তিনি ব্যথা পাচ্ছেন না। এই ধরনের জটিলতাগুলো নেই। তবে মাঝে মাঝে ওষুধ যেহেতু অনেকদিন ইউজ করতে হয়, ইনজেক্টেবল হরমোনাল, মাঝে মাঝে একটু পেট ব্যথা, বমি ভাব, এই জিনিসগুলো থাকে। পেশেন্টরা বললে আমরা তখন ওষুধ দিয়ে দিলে সেটাতে আর কোনো প্রবলেম। মানে ওষুধগুলো আসলে কোন ফর্মে, এটা কি ট্যাবলেট খাবে নাকি ইনজেক্টেবল? ইনজেক্টেবল, সব প্রতিদিন একটা করে ইনজেকশন দিতে হচ্ছে, ইনজেক্টেবল ফর্মেই আছে এগুলো। মানে ইনজেকশনগুলো কি চামড়ায় দিবে নাকি ভেইনে? এবং চামড়ায়। যখন চামড়ায় দিবে তখন কি তাকে প্রত্যেকবারই হাসপাতালে আসা জরুরি কিনা? আচ্ছা, এটা যদি পেশেন্টের পক্ষে পসিবল হয়, বেস্ট হয় যদি সেন্টারে এসে এভরিডে পসিবল হলে দিয়ে যাওয়া, কারণ এটা কোল্ড চেইন মেনটেন করার একটা ব্যাপার আছে। কিন্তু আমরা যারা অনেক দূরে থাকেন অথবা অফিসের কাজে পারছেন না, তাদের ক্ষেত্রেও আমরা সেগুলোকে আলাদা করে আইস ব্যাগ দিয়ে রেডি করে দিয়ে দিলে তিনি যদি ভালো করে বাসায় প্রিজার্ভ করতে পারেন তাহলে উনি বাসা থেকেও দিতে পারবেন 4-5 দিন। তবে টাইম টু টাইম আমাদের কাছে আসতে হবে শেষের দিকে, বিশেষভাবে 1-2 দিন পর আমরা স্ক্যান করে রেসপন্সটা দেখি। আচ্ছা, এটা কি কিছুটা ইনসুলিনের মতো, যে পেটে চামড়ার মধ্যে চিকন একটা সিরিঞ্জ দিয়ে দিল, মানে ব্যথা হবার কোনো জি জি, একদমই চিকন একটা সুচ দিয়ে এটা দিয়ে দেওয়া হয়, একদম ইনসুলিনের মতো, ব্যথা পাওয়া যায় না। এটা আসলে মূলত কার্যকারিতা কি? এটা কি হরমোন, আমাদের শরীরে হরমোনাল যে ইমব্যালেন্সটা আছে এটাকে ব্যালেন্স করে কিনা? না, এটা হরমোনই। হ্যাঁ, এটা হরমোনই, সেটা হচ্ছে ইনডিউস করছে, কন্ট্রোল ওভারিয়ান স্টিমুলেশন আমরা বলি, ওভারিটাকে স্টিমুলেট করছে। হ্যাঁ, কন্ট্রোল ওয়েতে আমরা ওভারিকে স্টিমুলেট করে ওভামগুলোকে বড় করার চেষ্টা করছি। ওভামগুলো আসে একটা ঝাঁকে ঝাঁকে, একবার একটা ঝাঁক আসলো, তারপরে আবার কিছু গ্যাপ দিয়ে আবার একটা ঝাঁক আসলো। তো প্রতিটা ঝাঁকে ওভামগুলো ছোট ছোট সমান পরিমাণে থাকে। তখন একই সঙ্গে যদি হাই ডোজের হরমোনাল ইনজেকশন আমরা দিই তাহলে একটা ঝাঁক থেকে বেশ কিছু ওভাম বড় হতে থাকে। সেগুলোই আমাদের টার্গেট, যে এই ঝাঁকে যে ওভামগুলো আসলো সেগুলোকে অ্যাডিকুয়েট বড় করে নিয়ে ফুটিয়ে বের করে এনে আমরা এমব্রায়ো বানাচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে কতগুলো ইনজেকশন দেওয়া জরুরি এক্ষেত্রে কি ডিপেন্ড করে যে তার শারীরিক কন্ডিশনটা কিরকম? অবশ্যই এটা তো পার্সন টু পার্সন, আমরা তো ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্টটা খুবই জরুরি, ব্যক্তিগতভাবে তার জন্য কতটুকু প্রয়োজন। একটা হচ্ছে ডোজ, তারপরে হচ্ছে টাইমটাও, যে কারো কারো ক্ষেত্রে অ্যাকচুয়ালি একটা দেখা গেছে যে 10-11 দিনের মতো ইনজেকশন দিতে হয়। তবে বডির প্রয়োজন বা রেসপন্স অনুসারে, এই জন্যই মনিটরিংটা আমরা যে করছি, প্রতি 1 দিন পর পর দেখা যাচ্ছে, তখন আমরা বুঝে প্রয়োজন হলে তাকে সময় মতো বেশি লাগে, কারো 12 দিন লাগে, কারো 8-9 দিন লাগে, এরকম। মানে কতদিন সময় লাগছে এটা আসলে কিভাবে আপনি মেজারমেন্টটা করেন? এটা কি টিভিএস এর মাধ্যমে নাকি অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে? হ্যাঁ, অবশ্যই টিবিএস করে আমরা আসলে ম্যাচুরিটিটা দেখি। একটা আল্ট্রাসোনোগ্রাম, সিম্পল একটা আল্ট্রাসোনোগ্রাম, আতঙ্কের কোনো কারণ নেই। না, ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি যারা ইনফার্টিলিটি চিকিৎসা অলরেডি করেছেন তারা জানেন। আর এটা কোনো ব্যথা মুক্ত একটা জিনিস, খুবই সিম্পল। একটু পজিশনটা ঠিক করে নিলে যারা করছেন, আমাদের যারা এই ব্যাপারে হেল্প করে, ওরা খুব সহজভাবে কাজটা করে। মানে যারা করছে না এখন পর্যন্ত এই চিকিৎসাটা নিতে সাহস বোধ করছেন না, তাদের উদ্দেশ্যে আমরা এটুকুই বলতে পারি যে এটা সিম্পল একটা প্রসিডিওর, একদমই যন্ত্রণা মুক্ত, যন্ত্রণার কোনো বিষয় নেই। একটা ছোট্ট আলট্রাসোনোগ্রাম মাঝে মাঝে দেখতে হয়, এবং একদম যখন ডায়াবেটিস হলে আমরা যেমন নিজের মতো করে ইনজেকশনগুলো পেটের মধ্যে ঢুকিয়ে নেবার চেষ্টা করি, ঠিক একই রকম আসলে। এবং অনেকেই বলে যে বারবার ব্যর্থ হচ্ছে, সফলতার হার অনেক কম। আদৌ কি বিষয়টি সঠিক? সফলতার হার বলতে গেলে এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইডই সফলতার হারটা 35-45 to 50%। হ্যাঁ, তো বাংলাদেশেও এখন আমরা বিশ্বের বিশ্বায়নের সাথে বা বিশ্বের এই মানের সাথে আন্তর্জাতিক মানের কাছাকাছি আমাদের সাকসেস আসছে। দিনে দিনে প্রযুক্তি বাড়ছে। এখন যেমন ভালো ল্যাব, ভালো স্কিলফুল ডক্টর, ভালো এমব্রায়োলজিস্ট, মানুষের সচেতনতা, সব কিছু মিলে এখন আমাদের সাকসেস রেটও ভালো। এই যে সাকসেস রেটটা ভালো, আসলে এটা কি কেবলমাত্র উন্নত প্রযুক্তির উপরেই ডিপেন্ড করে নাকি মেডিসিনগুলো? আমরা তো একটা সময় পর্যন্ত দেখতাম যে দেশের বাইরে থেকে শুধু মেডিসিন আনা হতো, কিন্তু সাম্প্রতিক সময় আমরা শুনছি বা বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পারছি যে বাংলাদেশে যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো আছে তারা অনেক বেশি ওষুধ সাপ্লাই করতে পারছে এখন। আপনি জায়গাটাতে আসলে কি বলতে চান? এটা খুব আশার বিষয় একটি। আগে একটা সময় ছিল যে যখন বাংলাদেশে কোনো এই হরমোনাল ইনজেকশনগুলো তৈরি হতো না, তখন বাইরে থেকে কিছু ডিস্ট্রিবিউটর ছিল যারা মানে মানে সরকার থেকে যারা অনুমোদিত, তারা আনতো, তখন খরচটাও বেশি পড়তো। কিন্তু এই রিসেন্ট কয়েক বছর ধরে বাংলাদেশের কোম্পানিগুলো খুব ভালোভাবেই সফলভাবেই ভালো ইনজেকশন তৈরি করতে পারছে, এবং এই ইনজেকশনগুলো আমরা ইউজ করলে বেশ ভালো রেজাল্টই পাচ্ছি। প্লাস হচ্ছে আবার খরচটাও কমে যাচ্ছে, যেহেতু দেশের ভেতরে ওষুধ,
বাইরের ওষুধের চেয়ে খরচও কমে যাচ্ছে এবং সাকসেস রেট মোটামুটি অ্যাভারেজ ভালো। একটু প্রশ্ন রাখতে চাই এই জায়গায়, যে অনেকের প্রশ্ন থাকে যে আমি অনেক বেশি ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি, টেস্ট টিউব বেবি, আইভিএফ চিকিৎসা পদ্ধতি আমার পক্ষে সম্ভব না। এই সম্ভব না এর ভাবনাটা থেকে অনেকে চিকিৎসক পর্যন্ত জানে না, এবং তাদের উদ্দেশ্যে যদি একটু জানাতে চাই আমরা যে আসলে খরচটা কিরকম পড়তে পারে। খরচটা অবভিয়াসলি একদম নর্মাল যে ট্রিটমেন্ট তার চেয়ে বেশি হয়, এটা ট্রু। কারণ এখানে ওষুধের খরচ আছে, সব কিছু এমব্রায়োলজি ল্যাবের খরচ আছে, সব কিছু প্রিজার্ভেশন মানে সেই এগুলোকে ফ্রিজ করে রাখা, এগুলোর খরচ আছে। তো যেই খরচটা হয় আসলে সেটা যদি এমন হয় যে কারোর সময় আছে, আমরা তো বুঝতে পারি, তখন সে একটু টাইম নিয়ে সেটা খরচটা জমিয়ে নিয়েও আসতে পারে। খরচের জন্য আসলে পিছপা হওয়াটা উচিত না। বাংলাদেশে যেটা প্রবলেম, খরচ বেশি হবে তাহলে তো আমার জন্য এই ট্রিটমেন্ট না, এটা কিন্তু ঠিক না। যারা ধনী তারা পাচ্ছেন হয়তো সঙ্গে সঙ্গে, কিন্তু যারা পাচ্ছেন না তারা একটু সময় নিয়েও খরচটা জমিয়ে নিয়ে কাজ করতে পারেন। কারণ যাদের জন্য আইভিএফ লাগবে তাদের জন্য আসলে লাগবেই। সেই ক্ষেত্রে ওনারা যদি পিছপা হয়ে যান, পরে আবার যখন রিয়ালাইজেশন হয় আরো 4-5 বছর পরে, তখন তার কন্ডিশন আরো খারাপ হয়ে যায়, তখন আইভিএফ এর সাকসেসটা আরো কমে যায়। আচ্ছা আচ্ছা, মানে এই জায়গাটাতে একটা বিষয় যে আমরা তো দেখি যে হঠাৎ করে পরিবারের কোনো সদস্য যদি হার্ট অ্যাটাক করে, ইনস্ট্যান্ট এনজিওগ্রাম করা, রিং পরানো, সেখানেও কিন্তু মোটামুটি 3-4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ হয়ে যায় বাংলাদেশের প্রেক্ষাপটে। তাহলে সেটা যদি আমরা অ্যাবিলিটি রাখতে পারি যে কোনোভাবে অ্যারেঞ্জ করে, যে সন্তানের লোভে কিংবা প্রত্যাশায় আমরা পুরো একটি জীবন কাটিয়ে দিচ্ছি হতাশায়, সেই জায়গাটাতে যদি একটুখানি টাকা জমিয়ে আইভিএফ চিকিৎসা পদ্ধতি করে ফেলা যায়, আমার মনে হয় খুব বেশি কষ্ট হবার কথা নয়। তারপরে একটু জানতে চাই যে এভারেজ কত থেকে কতর মধ্যে আসলে চিকিৎসা পদ্ধতির এই খরচটা হতে পারে? এভারেজ পদ্ধতি 2.5 লাখ টু 3-4 লাখের মধ্যে চলে যায় এরকমই। তবে হ্যাঁ, যে আসলে এই যাদের আইভিএফ লাগবে খরচটা এটা বেশি হলেও সারা জীবনের তুলনায় একটা প্রাপ্তির কাছে এই খরচ আসলে কিছুই নয়। একটা বাচ্চা মানে তো সারা জীবনের, তার একটা বাচ্চা হলে অনেকের আর কিছু লাগে না আসলে, একটা বাচ্চা জীবনের জন্য তার। আমরা একটা বাচ্চার কথা বলছি, কিন্তু অনেকে তো দেখা যায় দুটো বাচ্চা জন্ম দিচ্ছে, টুইন বেবি। আইভিএফ এর মাধ্যমে কি টুইন বেবি জন্ম দেওয়া যায় কিনা? আরেকটি প্রশ্ন রাখবো যে অনেকেই বলে যে আমি আসলে ছেলে সন্তান চাই, অনেকে বলে আমি কন্যা সন্তান চাই কারণ আমার পুত্র সন্তান পছন্দ নয়। এগুলোকে আসলে আপনারা আইডেন্টিফাই করে দিতে পারেন কিনা? না, এটা হচ্ছে বাংলাদেশের, আমাদেরকে তো দেশের ল বা রিলিজিয়ান সব কিছু চিন্তা করে এটা বের করা যায়, মানে সায়েন্টিফিক্যালি পসিবল ছেলে মেয়ে, বাট এটা আমাদের পার্সপেক্টিভে আমাদের দেশের সোশ্যাল ইয়েতে এগুলোর মধ্যে আমরা যাই না কখনো। এখানে কোনো সেক্স ডিটারমিনেশন হয় না আসলে, যেটা প্রয়োজন তার বাচ্চা লাগবে সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। অনেকে আসে আমাদের কাছে, অনেকের ভাবনা থাকে যে আইভিএফ এর মাধ্যমে শুধুমাত্র পুত্র সন্তান হয়। না, এটা কতটুকু সত্যি? একদমই সত্যি কথা না, এটা একদমই সত্যি কথা না। যার যেটা হবে আসলে, হ্যাঁ এটাই। একদম শেষ প্রান্তে আছি, আইভিএফ নিয়ে অনেক কিছু জানার হলো, অনেক তথ্য জানলাম আপনার মাধ্যমে। একদম কখনোই চাই না কোনো সন্তান আসলে কোনো দম্পতি নিঃসন্তানভাবে পুরো জীবনটাকে অতিবাহিত করুক। প্রত্যেকটা দম্পতির উদ্দেশ্যে আপনার শেষ পরামর্শ কি থাকবে? দম্পতির উদ্দেশ্যে শেষ পরামর্শ হচ্ছে আগে সচেতনতা বৃদ্ধি করতে হবে। যার যখন প্রয়োজন অবশ্যই ডক্টরের পরামর্শ প্রয়োজন, ইনফার্টিলিটি স্পেশালিস্টের পরামর্শ নিতে হবে। লাইফস্টাইলটা মডিফাই করতে হবে, মানসিক চাপ, ধূমপান, মদ্যপান এসব বদ অভ্যাসগুলো দূর করতে হবে। ওজন যদি থাকে কারো সেগুলো, স্থূলতা কমানো, সুষম খাদ্য গ্রহণ, রাতে ঠিকমতো ঘুমানো, সকালে ওঠা, একটু হাঁটাহাঁটি বা ব্যায়ামের প্র্যাকটিস করা, এগুলো হচ্ছে নিজেরা করতে পারা যায়। আর ট্রিটমেন্ট ধাপে ধাপে যখন হয়ে আসছে, যখন আইভিএফ স্পেশালিস্ট বা ইনফার্টিলিটি স্পেশালিস্ট বা গাইনোকোলজিস্ট যখন তাকে বলবেন তার এই ট্রিটমেন্টটা দরকার, তখন উনি প্রয়োজন হলে একটু সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, ইউটিউব ঘাঁটবেন। যদি তাহলে হবে কি তাদের রিয়েলিটির সাথে তারা বুঝতে পারবেন যে আসলে ডক্টর কী বললো আমার আসলে কি। এতে করে হবে কি তারা ডক্টরের যে কথাটা বললেন তার গুরুত্ব বুঝতে পারেন। হ্যাঁ, আমরা অনেক সময় যখন সাজেস্ট করি তারা হয়তো গুরুত্বটাও বুঝতে পারে না। তো এই জায়গায় সচেতনতাগুলো প্রয়োজন, যাতে দেরি না করে সময় মতো সেটা ইনফার্টিলিটি ট্রিটমেন্টের যেই ধাপই হোক যাতে ট্রিটমেন্টটা করে। নিঃসন্দেহে অত্যন্ত চমৎকার কথা বলেছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে প্রত্যেকটি দর্শককে উপকৃত করবার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসকেএফকে এবং গাজী টিভিকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যেমনটি বলছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, অবশ্যই ধূমপান, মদ্যপান কিংবা তামাকজাতীয় দ্রব্য সেবন থেকে নিজেকে একটুখানি সংযত করুন, এবং সেই সাথে যে সমস্ত তরুণ কিংবা তরুণীরা সেডেন্টারি লাইফস্টাইল লিড করছেন, অবশ্যই পিসিওএস কিংবা এন্ডোমেট্রিওসিস কিংবা কোনো জটিলতা হয়েছে কিনা আর্লি স্টেজে সেটা শনাক্ত করুন। এবং যে সমস্ত দম্পতি আসলে নিঃসন্তানভাবে জীবনটাকে অতিবাহিত করছেন, একটি নির্দিষ্ট
সময় পর্যন্ত দীর্ঘদিন ধরে নানাবিধ চিকিৎসা পদ্ধতি চালিয়ে যাচ্ছেন, হয়তোবা সেটা অ্যালোপ্যাথি, হয়তোবা সেটা হোমিওপ্যাথি, কিংবা আমাদের মেডিকেল সেক্টরে, তাদের উদ্দেশ্যে একটাই পরামর্শ, অবশ্যই আইভিএফ চিকিৎসায় একদম নতুন দিগন্ত নিয়ে এসেছে চিকিৎসা বিজ্ঞান। আস্থা রাখুন চিকিৎসকের প্রতি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জিটিভির সাথেই থাকুন।